বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সপ্তদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হয় আজ। হয় এক প্রকাশ্য সমাবেশও। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সুধা সুন্দরমন, সিপিএম পলিট ব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রমুখ। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 3 দিনব্যাপী সপ্তদশ রাজ্য সম্মেলন শুরু হয় আজ। এ উপলক্ষে হয় এক প্রকাশ্য সমাবেশও। রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয় এই সুবিশাল নারী সমাবেশ। দুপুর 1টায় উত্তোলন করা হয় সম্মেলনের পতাকা। এরপর শুরু হয় সমাবেশে শহরের 3 দিক নাগরজোলা, জেলখানা এবং রাধানগর থেকে 3টি বড় মিছিল আসে। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সুধা সুন্দরমন, রাজ্য কার্যকরী সভানেত্রী রমা দাস এবং রাজ্য সম্পাদিকা কৃষ্ণা রক্ষিত। সভানেত্রী ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী সাবিত্রী দেববর্মা। নারীদের দৃপ্ত মিছিলে গর্জে ওঠে রাজধানীর সবকটি রাজপথ, চলে যায় নারীদের দখলে। সারা রাজ্য থেকে আগত নারীদের সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সহ স্বেচ্ছাসেবকদের। সমাবেশে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সুধা সুন্দরমন বলেন, महिला समिति के केंद्र की ओर से और देश भर की महिला आंदोलन से मैं यहाँ पे क्रांतिकारी अभिनंदन देती हूँ। आपको देखकर लग रहा थोड़ी सी इस उत्साह, थोड़ी सी ये माहौल, इसको लेकर मैं दिल्ली जाऊँ तो कितना बढ़िया रहेगा, कितना बढ़िया रहेगा। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এরকম জায়গা আবার এখন সমান হচ্ছে ডক্টর মনমোহন সিং এর জায়গায় ওই নরেন্দ্র মোদী, তাকে যদি প্রধানমন্ত্রী করা যায় তাহলে পরে নাকি দেশের ভালো হবে। আবার কংগ্রেস বলছে মনমোহন সিং এর জায়গায় আমরা রাহুল গান্ধীকে পাঠাবো, তাকে প্রধানমন্ত্রী করলে সমস্যার সমাধান হবে। কি করে হবে? রাহুল গান্ধী কংগ্রেস দলের সহসভাপতি, তার মা কংগ্রেস দলের সভানেত্রী, তারা যে নীতি নির্ধারণ করছেন তার ভিত্তিতে ডক্টর মনমোহন সিং কংগ্রেসের নেতা হিসেবে ইউপিএ সরকার চালাচ্ছেন। সেই নীতির দৌলতে আজকে আমরা ছিঁড়াচাপটা হচ্ছি। জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে দুর্নীতি আচ্ছাদ আমাদের সমাজকে কালিমালিক। সমাবেশ শেষে টাউন হলে সন্ধ্যায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন। উদ্বোধন করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সুধা সুন্দরমন। সম্মেলনে সারা রাজ্য থেকে 585 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মেলাঘর কৃষি মহকুমায় দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির পরিদর্শনে আজ রাজ্যে আসেন সস্ত্রীক মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী রোহেল লাইংদু। তিনি ঘুরে দেখেন বিভিন্ন প্রকল্পগুলি। সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরাও। পিআইএ আইডব্লিউএমপি সুপারিনটেন্ডেন্ট অব এগ্রিকালচার মেলাঘর এগ্রি সাবডিভিশনের উদ্যোগে যে সমস্ত প্রকল্প রয়েছে, আজ সে সমস্ত প্রকল্পগুলির পরিদর্শনে আসেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী রোয়েল লাইংধো। তার সাথে আসেন তার স্ত্রী শ্রীমতী এস.আর. লাইংধো। মেঘালয় সরকারের সয়েল ওয়াটার কনজারভেশন মেলাঘর কৃষি মহকুমা সুপার, ডিডব্লিউএস দপ্তরের মুখ্য বাস্তুকার দয়াল সিং দোহা সহ বিভিন্ন পদস্থ আধিকারিকরা। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী রোয়েল লাইংধো প্রথমে মেলাঘরের বানিয়াছড়া পরিদর্শন করেন এবং সেখানকার বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন জলাশয়ের মাছও পরিদর্শন করেন। এরপর তিনি যান ইন্দিরানগরে। সেখানে তিনি শ্রী পদ্ধতিতে ধান চাষ করা জমিগুলি পরিদর্শন করেন। তারপর তিনি বক্সনগর ব্লক এলাকার কুলোবাড়ি ও মতিনগরের দপ্তরের কিছু প্রকল্প পরিদর্শনে যান। যদিও প্রাকৃতিক বিমুখতার কারণে তিনি সেখানে বেশি সময় অতিক্রম না করে সেখান থেকে চলে আসেন। সেখানে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল, কৃষি দপ্তরের সেক্টর অফিসার সুজিত সাহা, সমাজসেবী শোভা মিয়া সহ কৃষকরা। পরে অতিথিরা বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করেন। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী লাইংদো সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, ত্রিপুরাতে এসে তার খুব ভালো লাগছে এবং এখানকার রাস্তাঘাট অনেক উন্নত। তিনি আরও বলেন, What we found is that you have got good roads, you have got people also are very disciplined. Other even tourism also, it looks very progressive, very good. Particularly yesterday when we visited those places where near this Tripura, and I could see that all the people are very disciplined and very very hardworking, and under this watershed project here, you could see that a lot of development is taking place here.
including the fishermen and other people who take care of their ponds, which can produce a lot of fishes and ducks, improve their livelihood in their own family in their village, and particularly it appears that the administration is very effective also. So I really appreciate the state, and we would like that. কৃষি দপ্তরের আধিকারিক সরবিন্দু দাস জানান, আছেন ওনারা বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করছেন। আমাদের ফরেস্টের যে কাজকর্ম সেগুলো উনি দেখছেন, রাবারের যে কাজ সেগুলো কালকে উনি সরজমিনে পরিদর্শন করছেন। আজকে এখানে আমাদের মেলাগড়ের এগ্রি সাব ডিভিশনের যে ওয়াটারশেড প্রজেক্ট, সেখানে পুকুরের মধ্যে কীভাবে মাছ চাষ হইতেছে, স্বনির্ভর দল কীভাবে স্বনির্ভর হইতেছে, সবজি চাষে কীভাবে আমাদের কৃষকরা উপকৃত হইতেছে, এগুলি উনি সরজমিনে প্রত্যক্ষ করছেন। কৈলাসেরা উনি ওনার যে রিয়াকশন অলরেডি আপনাদেরকে। কুলুবাড়ি সেক্টর অফিসার সুজিত সাহা জানান, আনুমানিক 90 হেক্টর এরিয়া নিয়ে আমাদের এখন প্রজেক্ট আছে আমাদের যে কুলুবাড়ি আন্ডারে। এখানে বিশেষ করে আনারস, আপনার হইল কলা বাগান, আনারস, পেঁপে এবং আম, আরও বিভিন্ন রকম এখানে সবজি, মোসাম্বির, এই ধরনের কতগুলি আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর 59 জেলার বিভিন্ন বিদ্যালয়ে স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবন্দোবস্ত করার উদ্যোগ নিল ইউনিসেফ। এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় সংস্থার জাতীয় কোঅর্ডিনেটর। ভারতে প্রথমবার 59 জেলায় সব স্কুলে শৌচালয় ও পানীয় জলের সুবন্দোবস্ত করার উদ্যোগ নিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের এক প্রতিনিধি দল 59 জেলার অধিকাংশ বিদ্যালয় পরিদর্শন করে দেখেন। প্রতিনিধি দল গত 20 অক্টোবর জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। শিক্ষা দপ্তরের আধিকারিক প্রধান শিক্ষকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। প্রজেক্ট রিপোর্ট পাঠানোর পর ইউনিসেফের আর্থিক অনুদান দেবে। গত সন্ধ্যায় সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানালেন সংস্থার জাতীয় কোঅর্ডিনেটর। প্রতিটি ছাত্রছাত্রীদের ভালো জল, ভালো স্যানিটেশন এর স্বাস্থ্যবিজ্ঞান সম্মত পরিষেবা প্রদান করা, প্রতিটি বিদ্যালয়ে স্কুলগুলোতে স্বাস্থ্যবিধির বাস্তবায়নে জাতীয় স্তরে রয়েছে ইন্ডিয়ান ওয়াশ ফোরাম। জেলা শাসকের আগ্রহেই মডেল জেলা হিসেবে 59 জেলাকেই মনোনীত করা হয়েছে। তবে জেলার কোনো স্কুলেই প্রতিবন্ধীদের জন্য শৌচালয়ে যাবার শৌচালকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই বলেও জানালেন প্রতিনিধিরা। বিদ্যালয় শিক্ষা দপ্তর জেলা অ্যাকশন প্ল্যান তৈরি করবে, এরই ভিত্তিতে মিলবে আর্থিক অনুদান। किया जा रहा है कि वाटर सैनिटेशन हाइजीन का जो स्टेटस है स्कूल्स में किस तरह उसको बेहतर बनाया जाए। ये इनिशिएटिव यूनिसेफ, गवर्नमेंट ऑफ इंडिया, एजुकेशन डिपार्टमेंट ऑफ ड्रिंकिंग वाटर सप्लाई एंड सैनिटेशन सबके साथ मिलकर लिया जा रहा है, क्योंकि स्कूल सैनिटेशन और हाइजीन एक ऐसा सब्जेक्ट है जो स्कूल के अंडर आता है, पर इसके रखरखाव में और टॉयलेट्स के बनाने में ड्रिंकिंग वाटर सैनिटेशन मिनिस्ट्री का भी योगदान होता है। In the country, no other state or no other district has a district action plan for school sanitation. So we have come to Unakoti to frame a district action plan and to devise methods and methodologies to improve the water, health and sanitation facilities in schools. So this district action plan covers the entire profile of schools as well as the funding mechanism and how we can improve the wash facilities in the schools. In the last 5 days, there's nothing much to add except that now that we have conducted this test benchmarking in the schools, we're looking forward for the results, and once the results are here, we'll be able to analyze. We will understand the existing situation of the schools right now in the district of Unakoti, and we will come in collaboration with the district administration. We will come up with some kind of strategies to improve the status of the schools in terms of water, sanitation and hygiene, and we hope to create a district action plan very soon, wherein all the schools will have an improved status. I guess that's about it. Thank you for this opportunity. কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভোজ্জনগরে নাবালিকা ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল সদর উত্তরের সুমন ঋষি দাসকে।
সিদাইমোহনপুরের সুমন ঋষি দাসের বিরুদ্ধে 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। বুজজংনগরে মামার বাড়িতে বেড়াতে এসে পাশের বাড়ির ওই নাবালিকাকে ধর্ষণ করে 22 বছরের ওই যুবক। পুলিশের কাছে মামলা হলেও এতদিন গ্রেপ্তার হয়নি সে। অবশেষে বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জালে তোলে। বুজজংনগর থানার ওসি অজয় দেববর্মা জানান, অভিযুক্তের বিরুদ্ধে 376 ধারায় মামলা রয়েছে। ধৃতের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন তাকিয়ে আছেন সকলে। গত 20 অক্টোবর রাত্র 10:30 মালা ঋষি দাস থানায় এসে অভিযোগ করে যে এলাকার সুমন ঋষি দাস ফুসলি ওনার নাবালিকা 14 বছরের মেয়েকে ধর্ষণ করে। এই অভিযোগ পাওয়ার পর আমরা একটা এফআইআর রেজিস্টার করি, যার বুজজংনগর থানার কেস নাম্বার 76/13 আন্ডার সেকশন 376 IPC। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসামিকে ধরার জন্য আমরা তৎপর হই এবং বিভিন্ন জায়গায় সিদাইমোহনপুর থেকে শুরু করে প্রতাপগড় বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করতে থাকি এবং এই সময়ের মধ্যে সে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে থাকে। গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে যখন আমরা জানতে পারি সে আরকেনগর এলাকায় আত্মগোপন করার চেষ্টা করছে, তখন আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে তাকে কোর্টে চালান করা হবে। আর এই সময়ের মধ্যে মেয়ের যে ভিকটিম গার্লকে আমরা মেডিকেল এক্সামিনেশন করিয়েছি আইজিএম হসপিটালে এবং তারও জবানবন্দি জুডিশিয়ালি রেকর্ড করার ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। ঘটনা 20 তারিখে ছিল। হ্যাঁ, ঘটনা আসামিকে অ্যারেস্ট করেছেন কালকে। হ্যাঁ, 23 তারিখ বিকাল 5:30 নাগাদ আমরা অ্যারেস্ট করেছি। অনেকটা সময় অতিক্রম হয়ে গেল না? দেখুন, আমরা অভিযোগ পেয়েছি রাত 10:30টায় 19 তারিখ। উনি মহিলা আসেন এবং সঙ্গে সঙ্গে আমরা ওই দিন রাত্রি মানে আসামি যখন পালিয়েছে খবর পাওয়ার পর আমরা ওর পৈতৃক বাড়ি ঋষি কলোনি সিদাইমোহনপুরে সেখানে আমরা রেড করি এবং সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল। উইথিন 48 আওয়ার্স আমরা 48 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে ত্রিপুরায় 2013 সালের ৪র্থতম আর্থিক প্রসারতা শিবির অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লক এলাকার ভবানীপুরে। শিবিরে স্থানীয় 12 জনকে ঋণ প্রদান করা হয়। আজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে ত্রিপুরায় 2013 সালে 4র্থতম আর্থিক প্রসারতা শিবির অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লক এলাকার ভবানীপুর পঞ্চায়েত এলাকার কমিউনিটি হলে। সভায় সভাপতিত্ব করেন রিজার্ভ ব্যাংকের আগরতলা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক একে পান্ডে। শুরুতে স্বাগত ভাষণ রাখেন আগরতলা আরবিআই ভারপ্রাপ্ত আধিকারিক একে পান্ডে। বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অশোক চক্রবর্তী। তিনি জনগণের পক্ষ থেকে ভবানীপুরে একটি ব্যাংক শাখা খোলার দাবি জানান। সর্বসম্মতিক্রমে আরবিআই কর্তৃপক্ষ সহমত পোষণ করে জনগণের সামনে প্রতিশ্রুতিও রাখেন। कोई और बैंक हो सकता है, हालांकि मैं देखता हूँ कि हमारे और भी सहकर्मी यूको बैंक वगैरह से भी वो भी यहाँ पर आए हुए हैं इस कार्यक्रम में शिरकत करने के लिए, भाग लेने के लिए। तो आप सब पैसे आप तत्काल अपने पास अपने जेब में तो नहीं रखते हैं, आप उसको कहाँ रखेंगे? आप उसको बैंकों में रखिए। इसलिए आपको सब प्रत्येक जो हाउस होल्ड है, प्रत्येक जो घर है, 740 हाउस होल्ड के करीब यहाँ पर शायद हैं, तो हर एक हाउस होल्ड का किसी न किसी बैंक के साथ लिंकअप होना चाहिए, अकाउंट आपका होना चाहिए। तो पहला उद्देश्य हमारा ये रहेगा कि सब लोगों के अकाउंट्स बैंक में हों। किस प्रकार के अकाउंट्स हों तो आप जानते हैं, सेविंग्स बैंक अकाउंट है, रिकरिंग बैंक अकाउंट है, फिक्स डिपॉजिट अकाउंट है। ये आपकी तरलता के अनुसार कितने पैसे किस वक्त हैं ये आप निर्धारित करेंगे अपने बैंकर के साथ मिल करके। প্রধান বক্তার ভাষণে আরবিআই কার্যকরী ডিরেক্টর ডি মহাপাত্র বলেন, আমি ভবানীপুরের মতো একটি গ্রামে এসে অত্যন্ত খুশি। আজকের শিবিরের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করতে গিয়ে তিনি বলেন, চিটফান্ড নয়, সরকারি সংস্থায় টাকা জমা রাখুন, ঋণ গ্রহণ করুন। এছাড়া বক্তব্য রাখেন আরবিআই এর আঞ্চলিক অধিকর্তা পিকে জানা সহ আরো অন্যান্যরা। हम आपके पास आ सकते हैं, आप तो हमारे पास आते हैं, लेकिन हम कैसे आपके पास आ सकते हैं? आपका बात सुन सकते हैं, आपसे बातचीत कर सकते हैं, आपका क्या सुविधा असुविधा है जान सकते हैं। ये हमारा पहला उद्देश्य है। मेरे दोस्तों ने बोला कि रिजर्व बैंक का जो प्लैटिनम जुबली सेलिब्रेशन हुआ था 3 साल पहले, इस सेलिब्रेशन में रिजर्व बैंक एक डिसीजन लिया था कि हम आप तक पहुंच सके।
শিবিরে স্থানীয় 12 জনকে 25,000 টাকা করে ঋণ প্রদান করা হয়। ভবানীপুর গ্রাম পঞ্চায়েত ও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি কম্পিউটার আরবিআইয়ের পক্ষ থেকে প্রদান করা হয়। ভবানীপুর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া তুষিন্দ্রায় বাজার উৎসব কমিটির 33 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবজাতির সার্বিক কল্যাণার্থে তেলিয়ামুড়া তুষিন্দ্রায় এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ। তুষিন্দ্রায় বাজার উৎসব কমিটির 33 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় এই ধর্মীয় সভা। এই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথবাড়ি আশ্রম মহারাজ ভক্তি কমল, কাঠিয়া বাবা আশ্রম মহারাজ সদানন্দ দাস, রামকৃষ্ণ আশ্রম মহারাজ বমকেশবানন্দ, তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমের রামানন্দ গোস্বামী, তেলিয়ামুড়া ভাগবত পরিচালন কমিটির সভাপতি নিত্যানন্দ দেব প্রমুখ। তুষিন্দ্রায় হাওয়াইবাড়ি সহ সারা তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্তের ভক্তপ্রাণ লোকদের সমাগম ছিল চোখে পড়ার মতো। তেলিয়ামুড়ায় প্রথমবারের মতো এ ধরনের ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানান তুষিন্দ্রায় উৎসব কমিটির সম্পাদক অনিল রুদ্রপাল। হ্যাঁ, আমাদের ভালোবাসা একটা সাধনার উপাচার হতে পারে, আমাদের চোখের জল একটা সাধনার উপাচার হতে পারে। কোথায় তন্ত্রমন্ত্র ছিল, যাগযজ্ঞ ছিল, ওখান থেকে সাধনার উপাচার চলে এলো আপনার চোখের জল। ভগবানের জন্য তীব্র আরতি, তীব্র আকুতি, তাকে না পাওয়ার জন্য কাঁদা, হৃদয়ে নিংড়ানো কাঁদা। অনেকেই হয়তো কিছু ছিল না। ভারতবর্ষে যারা নিরক্ষর মানুষ, মধ্যযুগের যারা মায়েরা, তারা তো পড়াশুনো জানতেন না, কতগুলো রাজনীতির কারণে ঘরের বাইরে যেতে পারতেন না, সাংস্কৃতিক কারণে তারা ঘরের মধ্যে বন্দী ছিলেন। ভারতবর্ষের ধর্ম দেখাচ্ছে যে ধর্ম খালি একটা ব্যক্তিগত বিশেষ শ্রেণীর জন্য নয়, ধর্ম মানে খালি একটা নির্দিষ্ট পদ্ধতিতে যোগদান নয়, নির্দিষ্ট পদ্ধতি নয়, ধর্ম মানে যাবতীয় বিপদ থেকে মুছে দেওয়া। ধর্ম এমন একটা জিনিস যেটা আপনার কাছে বলবে যে তোমার কি সম্পদ আছে বলো তো। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক প্রতারক। বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই প্রতারক নিজেকে কখনো সাংবাদিক, কখনো বা পুলিশের লোক হিসাবে পরিচয় দেয়। গতকাল জিবি বাজারে এক রেস্টুরেন্টে প্রতারণার ফাঁদ পাততে গিয়ে ধরা পড়ে সে। এদিন বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই প্রতারক জিবি বাজারের রেস্টুরেন্টে গিয়ে প্রথমে নিজেকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের লোক হিসাবে পরিচয় দেয়। সে দোকান মালিকের কাছে কখনো ফুড লাইসেন্স, কখনো ট্রেড লাইসেন্স দেখাতে বলে। রেস্টুরেন্টের রান্নাঘরে কী ধরনের সিলিন্ডার ব্যবহার করা হয় তাও দেখতে চায়। প্রথমে দোকান মালিক ও অন্য লোকজন অস্বস্তিতে পড়ে যান। তারা পরিচয় জিজ্ঞাসা করতেই সে জানায় ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে। বিশ্বজিৎ বিশ্বাসের কাছে তারা উল্টো তার পরিচয়পত্র দাবি করে। তখন সে হয়ে যায় সাংবাদিক। সেই পরিচয়পত্র চাইলেও কিছুই দেখাতে পারেনি। ওই প্রতারককে আটক করে পুলিশে খবর দেয় দোকানের লোকজনই। জিবি ফাঁড়ির পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। গ্রেপ্তার হওয়ার পরও সে নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়। এমনকি সাংবাদিকদের সামনেও সে একই কথা বলে। অভিযুক্ত এখন পুলিশের আটকে আছে। কোন জায়গাতে গেছো তুমি? জায়গাটা কার কাছে গেছো? এসপি ওই এসপি না তো এসপি এসপির লোক তো কার কাছে গেছো? পাতারটা মাঠের কাছে মিনিটের পাশে কান্দি গেল। কিসে তোমার? হ্যাঁ কিসে তোমার? তুমি ফাস্টফুড আছে কি পড়ছে দিল তুমি? আমি বুঝে কি যে আমি আছি, আমি জাস্ট আমার কাউন্টার দেখেন, তারপর ঠিক আছে খাওয়া যায় না পাঠাওটা নেই ভালো। তখন তেমন কিছু আগে তুমি কি সত্যি এসবিতে চলে? তুমি কি করে এমনি? হ্যাঁ একটু আজকে করবে আমরা আইসিতে চলতে আমি শিপিং আছি। তুমি কি এসবিতে কাজ করো? আগে করতাম। কতদিন আগে করতাম? এসবি বলতে মানে রাজভবনে আসতাম সাহেব, এখানে হাউস হোল্ডার। হাউস হোল্ড এসবি ফুল ফর্ম জানো? রাজভবনে হাউস হোল্ডার কি এসবি হয়? হাউস হোল্ড যেখানে সাহেব হাউস হোল্ডার অনেক ডিফারেন্স। এসবি না এসবি বলতে ইয়ে কিছু না তো, মানে সাহেবের হাউস হোল্ডার স্টাফ। এস মানে সাহেব, বি মানে না সাহেব দিয়ে কারেন্সি। এটা হাউস হোল্ডার সাহেবের না না সাহেব যে ঘরটা সাহেব যে ঘরটা থাকে হ্যাঁ এটা হাউস হোল্ড করে। তুমি এসবি তে কাজ করে, এসবির সাথে তুমি হাউস হোল্ডারে কি দিবা? তুমি এসবি কি আর হাউস হোল্ডার কি সেম কথা নেই? সেম কথা না। তো তুমি এসবির কথা কি লাগেলি? তুমি কি জানো প্রতারণা করতে আইছিলা? তোমার মূল কথা শুনে কি আছে? উদ্দেশ্য কি আসলে আমরা একটা শেয়ার করতেছি, আমরা তো ফাইল আছে ফাইলাম বাস কতটুকু ফাইল গেছে না টাকা কি দেবো না। তুমি উদ্দেশ্য আসলে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহর মহকুমার শ্রীরামপুর এগ্রি সেক্টর এলাকা কৃষিতে উন্নত। গত বছর থেকে এখানকার উৎপাদিত বীজ বহিরাজ্যে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এবারও বীজ বহিরাজ্যে বিক্রি হবে বলে আশাবাদী কৃষকরা। কৈলাসহরে শ্রীরামপুর এগ্রি সেক্টরের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে 30 হেক্টর জমিতে এবারও ধান চাষ হয়েছে। উৎপাদিত ধান বীজ হিসেবে বহিরাজ্যে বিক্রি হবে। গত বছর উৎপাদিত হয়েছিল 60,000 কেজি ধান বীজ। তা থেকে 40,000 কেজি ধান বীজ কিনেছিল ন্যাশনাল সিড কর্পোরেশন। কৃষকদের আশা এবারও আরও বেশি ধানের ফলন হবে এবং আরও বেশি বীজ বিক্রি করতে পারবেন। এবছর শ্রীরামপুর এগ্রি সেক্টরের অধীনে 272 হেক্টর জমিতে শ্রী পদ্ধতিতে ধান চাষ হয়েছে। দপ্তরের লক্ষ্য সব কৃষি জমিতেই শ্রী পদ্ধতিতে ধান চাষ হোক। এক্ষেত্রে দপ্তরের কর্মীরা সহযোগিতা করবেন। কৈলাসহর মহকুমার শ্রীরামপুর এগ্রি সেক্টর এলাকা কৃষিতে উন্নত। এখানকার আধিকারিক কর্মীরা স্থানীয় কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, কারিগরি সহায়তা দিয়ে থাকেন। গত বছর থেকে বীজ উৎপাদন করে বহিরাজ্যে বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে। উৎসাহিত স্থানীয় কৃষকরা গত বছর প্রতি কেজি ধান বীজের দাম দেওয়া হয়েছিল 13 টাকা করে। এবছর কৃষি দপ্তর বীজ কিনবে প্রতি কেজি 16 টাকায়। এতে লাভবান হবেন কৃষকরা। কৃষকদের দাবি এবছর আরও বেশি বীজ কিনতে হবে সরকারকে। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের আওতায় আরও 6টি এলাকাকে যুক্ত করা হবে। এতে ব্যয় হবে 73,000 টাকা। গত 3 আগস্ট কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম সহ স্থানীয় কৃষি আধিকারিকরা মাঠে নেমে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এই জমিতে এবারও সোনালী ফসল ফলবে, আরও বেশি মাত্রায় উৎপাদিত হবে, এমনটাই আশা করেন কৃষি কর্মীরা। আমরা প্রতি বছরই ক্ষেত করি, ঠিক আছে, কিন্তু এই বছর কৃষি দপ্তরের আগরতলা থেকে অফিসার আছে, তারপরে আমরা এখানের যে সেক্টর অফিসার, তারপরে বিএলডব্লিউ স্যাররা, তারা আমাদের এই বছর এই মাঠে প্রথম আমরা হাতে কলমে তারা শিখাইয়া দিছে কিভাবে পদ্ধতিটা নিলে, এছাড়াই পদ্ধতিটা করলে ফসল ভালো হইব, এটা তারা সরাসরি আমরা দেখাই দিই। বীজ ধান উৎপাদন রেজিস্টার গ্রোয়ারের মাধ্যমে আমরা এই এলাকাতে এই গাউসভাতে সমরুরপাড় গাউসভাতে বীজ উৎপাদন আমরা বিগত কয়েক বছর ধরেই করছি। এখানে এবছর আমরা MTU 7029 যে জাতের ভ্যারাইটিটা আছে সেটা আমরা 30 হেক্টর জমিতে 53 জন কৃষককে দিয়ে আমরা করিয়েছি। তাদেরকে আমরা NMSM স্কিম থেকে আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছি। এবং গত বছর এই মাঠ থেকে 30 হেক্টর ছিল আমাদের, এখান থেকে আমরা 60,000 কেজি 60 MT। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগাম কোনো নোটিশ ছাড়া ছাত্রছাত্রীদের জুতুর জন্য স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষিকা। ঘটনা আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে। আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে এদিন স্কুল থেকে বের করে দেওয়া হয়। প্রধান শিক্ষিকার কথা অনুযায়ী তাদের অপরাধ ছিল ড্রেসের সঙ্গে ভালো জুতো পরে না আসা। কিন্তু ওইসব ছাত্রছাত্রীদের অভিযোগ, আগে থেকে তাদের জুতোর বিষয়ে কিছুই বলা হয়নি। এমনকি তাদের অভিভাবকরাও একই কথা জানান। প্রধান শিক্ষিকার এই আচরণে সংশ্লিষ্টরাও ক্ষুব্ধ। সবাই তোমাদের